হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেলের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 33 নম্বর প্র্যাকটিস সেট জিকে জিএসের। 33 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। 2021 সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের কারেন্ট টপিকের মধ্যে একটা প্রশ্ন। চারটে অপশান তোমাদের রয়েছে, রাইট আনসার কোনটা হবে বলো। এটা রাইট আনসার হবে অপশান ডি, টোকিও জাপানে তোমার হচ্ছে 2021-এর গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছে। এবার এখানে এই প্রশ্নটা ছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এই ভেন্যুগুলো জেনে রাখতে হবে। 2022-এ কোথায় হবে? এটা হবে চীনে, বেইজিং। ওকে, চীনের বেইজিংয়ে। আর 2024-এ হবে ফ্রান্সের প্যারিসে। আর 2026-এ হবে ইটালিতে। এইগুলো তোমাদের ভেন্যুগুলো জেনে রাখতে হবে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক সম্পর্কে। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে, যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের আসন্ন ডব্লিউবি মেন্স আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই রিলেটেড প্রশ্নগুলো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, ভোপাল নাকি আহমেদাবাদ? তাহলে রাইট আনসার কী হবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নাও, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সদর দপ্তরগুলো আছে না, সেটা 6টি আঞ্চলিক কার্যালয় আছে। সেটা লখনৌতে আছে, জয়পুরে আছে, নাগপুরে আছে, হায়দ্রাবাদে আছে, শিলংয়ে আছে এবং কলকাতায় আছে। এই 6টি জায়গাতে কিন্তু আঞ্চলিক কার্যালয়গুলো কিন্তু গড়ে উঠেছে। বোঝা যাচ্ছে? এটা কিন্তু জেনে রাখবে, কেন অপশান অনেক সময় চেঞ্জ হলে বা আদার্স টপিকে প্রশ্ন এলে তখন কিন্তু তোমরা করতে পারবে। আর দেশের প্রায় সমস্ত রাজ্যে কিন্তু এর মোটামুটি একটা অফিস রয়েছে। ওকে, এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু সদর দপ্তর, কিছু সংস্থা, তাদের সদর দপ্তরগুলো যেগুলো এক্সাম ওরিয়েন্টেড আছে অনেক, কিন্তু এক্সামে তো সমস্তগুলো আসে না। যেগুলো আসে সেগুলো দেখে নাও। যেমন জাতিসংঘ সংস্থা যেটা আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হচ্ছে তোমার সদর দপ্তর। মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি দিয়েছি, যেগুলো বারবার এক্সামে কিন্তু রিপিট হয়। তোমাদের এটা যে কোনো এক্সামের জন্য অল ইন্ডিয়া বেসিসের এবং স্টেট লেভেল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছুতে কিন্তু ইম্পর্টেন্ট এইটা। ওকে, নেক্সট দেখো ইউনিসেফ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর কি আছে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেটা ইউএনএসসি বলা হয়। ওকে, ইউএনএসসি বলা হয় যেটাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হচ্ছে তোমার আছে কোনটার হেডকোয়ার্টার? আইএমএফ, নামটা শুনেছো? তার ফুল ফর্মটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ওকে, মনিটারি ফান্ড যেটা। নেক্সট দেখো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থান করছে এই সদর দপ্তর। আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির হচ্ছে তোমার হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা সুইজারল্যান্ডের জেনেভাতে হেডকোয়ার্টার আছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার আছে হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ওকে, আর ওপেকের তোমার সদর দপ্তর আছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। মোস্ট ইম্পর্টেন্ট, খাদ্য ও কৃষি সংস্থা, যেটাকে FAO বলা হয়। ওকে, এইটার হচ্ছে তোমার সদর দপ্তর ইটালির রোমেতে। এটা বারবার এক্সামে কিন্তু আসে। ন্যাটোটা হচ্ছে দেখো বেলজিয়ামের ব্রাসেলসে আছে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, এটাও রিসেন্ট এক্সামে খুবই আসছে। এটাও ইটালি রোমেতে তোমার সদর দপ্তর। আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক RBI, এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে আছে। এবার দেখো এখানে সালটা দিয়েছে। কেন সালটা দিয়েছে? এই সালটা দেওয়ার একটাই কারণ, এক্সামে প্রশ্ন দিচ্ছে যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যে সালগুলো তোমাদের আমি উল্লেখ করেছি দেওয়ার একটাই কারণ, এগুলো প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে এবং এখান থেকে তোমাদের ভবিষ্যতে প্রশ্ন আসবে। তাই তোমাদের যেগুলো সাল দরকার আমি সেগুলো দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দেখো নাবার্ড। নাবার্ডটা খুব ইম্পর্টেন্ট। এটা মুম্বাইতে হেডকোয়ার্টার আছে বা সদর দপ্তর, যেটা 1982-তে নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখো নীতি আয়োগ। নীতি আয়োগ হচ্ছে তোমার হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে, যেটা 2015-তে তোমার হচ্ছে নীতি আয়োগটা গঠন হয়েছিল। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট আছে দেখো, SIDBI, এটা হচ্ছে তোমার লখনৌতে হচ্ছে হেডকোয়ার্টার। এটা হচ্ছে 1990-এ হচ্ছে গঠন হয়েছিল। তারপরে তো ফ্যাসিটা হচ্ছে নয়াদিল্লিতে হচ্ছে তোমার সদর দপ্তর, 2011-তে গঠন হয়েছিল। ন্যাসকম, ওকে, এক্সামে প্রশ্ন আসছে। এটা হচ্ছে ইউপি মানে উত্তরপ্রদেশের নয়ডাতে হচ্ছে তোমার হচ্ছে হেডকোয়ার্টার আছে। 1988-তে তোমার হচ্ছে গঠন হয়েছিল ন্যাসকমে।
আর আইএফসিআই এর ফুল ফর্মটা জেনে রাখবে। ফুল ফর্ম থেকেও বারবার প্রশ্ন দেয়, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইটার হচ্ছে হেডকোয়ার্টার আছে নয়াদিল্লিতে। ওকে, নেক্সট দেখো ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোরে। ডিআরডিওর হচ্ছে সদর দপ্তর নতুন দিল্লি বা নয়াদিল্লি। আর নেক্সট দেখো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে সিবিআই বলা হয়, এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর নয়াদিল্লি। আর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে এফএসআই, এটাও বারবার দেখবে এক্সামে আসে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2-3 বার এসেছে। এটা হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে সদর দপ্তর রয়েছে, এফএসআই। দেখো এই কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আরও আছে কিন্তু এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বলে তোমাদের আমি দিলাম। এগুলো অবশ্যই তোমরা নোট করবে, এক্সামে কিন্তু কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? ভালো প্রশ্ন। অপারেশন ফ্লাড হচ্ছে সবসময় জেনে রাখবে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 1970 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডেয়ারির সাহায্যে ভারতের দুগ্ধ উৎপাদনের যে অভাবনীয় যে উন্নতি সেটা যে দেখা গিয়েছিল, সেই ঘটনাকে শ্বেত বিপ্লব বলা হয়। ওকে, এবার দেখে নাও কোন বিপ্লব কিসের সাথে যুক্ত। তোমাদের আগেও আমি চার্টের আকারে করিয়ে দিয়েছিলাম, যারা আগের প্র্যাকটিস সেটগুলো করেছো তারা জানো, যারা জানো না একবার দেখে নাও। লাল বিপ্লব হচ্ছে টমেটো, মাংস এগুলোর সাথে সংযুক্ত। শ্বেত বিপ্লব হচ্ছে দুধের সাথে, নীল বিপ্লব হচ্ছে মাছের সাথে যুক্ত, সোনালী বিপ্লব হচ্ছে ফল, উদ্যান পালন, মধু এগুলোর সাথে যুক্ত। এই রিলেটেড কোন বিপ্লব মানে কোন রিভলিউশন কিসের সাথে যুক্ত, এগুলো থেকে প্রশ্ন দেয়, এগুলো অবশ্যই তোমরা জেনে থাকবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 4 নম্বর, শব্দ বিস্তারের জন্য এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? ওকে, শব্দ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়, নাকি উপরে সবগুলি সত্য? তাহলে শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। সায়েন্স থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, বৃহত্তম এককোষী শৈবাল কোনটি? ভাইরাস, ক্লাইডোমোনাস, অ্যাসিটাবুলারিয়া নাকি ট্যাক্সিফোলিয়া? তাহলে বৃহত্তম এককোষী শৈবাল কোনটা? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এটা বলো রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অ্যাসিটাবুলারিয়া। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার এককোষী বৃহত্তম শৈবাল, অ্যাসিটোবুলারিয়া। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব অ্যাসিটোবুলারিয়া যেটা আছে সেটা বৃহত্তম এককোষী যে জীব। যদি প্রশ্নটা এইভাবেও আসে যে বৃহত্তম এককোষী জীব কোনটা, 4টে অপশান সেমই থাকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারই প্রশ্ন এরকম এসেছিল, সেটা হচ্ছে অ্যাসিটোবুলারিয়া। ওকে, এই অ্যাসিটোবুলারিয়া সবুজ শৈবালের একটা প্রজাতি, এটাও জেনে রাখবে কিসের প্রজাতি এটা। বিশেষ করে পলিফাইসেসি পরিবারের হচ্ছে অন্তর্গত এই অ্যাসিটাবুলারিয়া। এটা সাধারণত উপক্রান্তীয় হচ্ছে অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 6 নম্বর, প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া, ফ্ল্যাজেলা, নালীপদ নাকি ক্ষণপদ? প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, একটি দ্বিশর্করা হলো এই 4টে অপশানের মধ্যে কোনটা? শ্বেতসার, সুক্রোজ, মল্টোজ নাকি মোনোস্যাকারাইড? তাহলে একটি দ্বিশর্করা কোনটা 4টে অপশানের মধ্যে? রাইট অ্যান্সার হবে মল্টোজ। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একটা দ্বিশর্করা। জেনে রাখবে 2 অণুবিশিষ্ট শর্করাকে দ্বিশর্করা বলা হয়। আর দ্বিশর্করার উৎস যদি জানতে চায়, জানবে দুধ, চিনি, এগুলো হচ্ছে দ্বিশর্করার উৎস। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। 8 নম্বর, ডিজিটাল ইমেজের ক্ষেত্রে ডিপিআই এর পূর্ণরূপ কি? মানে ডিজিটাল ইমেজের ক্ষেত্রে ডিপিআই, এই ডিপিআই এর পূর্ণরূপটা মানে ফুল ফর্মটা তোমাদের বলতে হবে। 4টে অপশান আছে, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, ডটস পার ইঞ্চ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। 9 নম্বর, উত্তর পূর্বের কোন ভারতীয় রাজ্যটি তার মূল বাসিন্দারা নীলেমাল আলে বলে? দেখো প্রশ্নটা কতটা স্ট্যান্ডার্ড, এটা তোমাদের 2021-এ এনটিপিসিতে এসেছে এবং তোমাদের যে এসএসসির এক্সাম হয়েছে সেখানেও এসেছে। উত্তর পূর্ব রাজ্যের যারা মূল বাসিন্দা মানে মেন বাসিন্দা যারা আছে তারা নীলেমাল আলে বলে কোথায়? নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় নাকি সিকিম? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? কোন ভারতীয় রাজ্যটির মূল বাসিন্দারা নীলেমাল আলে বলে? সিকিমে। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, এখানে একটু ইনফরমেশান তোমরা জেনে রাখবে, উত্তর পূর্বের যে তোমার রাজ্যটা রয়েছে হচ্ছে তোমার সিকিম। এই সিকিমের মেন বাসিন্দা বলতে আমরা বুঝি হচ্ছে লেপচা বারোয়া যে তোমার বাসিন্দারা রয়েছে। ওকে, লেপচা যারা, এরা হচ্ছে সিকিমের প্রকৃত বাসিন্দা বা হচ্ছে মূল বাসিন্দা বলতে পারো। তারা তাদের মাতৃভূমিকে নেমাল আলে বা নিয়েমাল আলে বা স্বর্গ, ওকে, এই নামে কিন্তু তারা ডেকে থাকে। তাই এটা জেনে রাখবে, এখান থেকে যেহেতু প্রশ্ন দিচ্ছে তাই এগুলো কিন্তু জেনে রাখাটা দরকার আছে। সিকিমের তিব্বতী নামটাও জেনে রাখবে, যেহেতু এই রিলেটেড প্রশ্ন আসছে তাই এটাও আসতে পারে তোমাদের এক্সামে। ড্রেনজং, এটা হচ্ছে তোমার সিকিমের তিব্বতী নাম। আর একটা জিনিস জেনে রাখবে, 7 সিস্টার, এখান থেকেও প্রশ্ন আসে। 7 সিস্টার বলতে কোন রাজ্যগুলিকে বোঝায়? অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড আর হচ্ছে ত্রিপুরা। তাহলে এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্যকে নিয়ে হয় 7 সিস্টার। বোঝা গেল? এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, এগুলো কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 10 নম্বর, দুমহাল নৃত্য, নামটা ভালো করে দেখবে। দুমহাল নৃত্য কোন ভারতীয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নৃত্যশৈলী?
তাহলে এইটা দেখো, এই প্রশ্নগুলো তোমাদের আমি বলেছি যে নিত্য শৈলীগুলো থেকে রিসেন্ট এক্সামে কিন্তু বারবার প্রশ্ন আসছে, আগেও আসতো। আগে যেগুলো আসতো সেগুলো কিন্তু খুবই কমন যেগুলো ছিল, এখন যেগুলো আসছে সেগুলো একটু আনকমন টাইপের, লেটেস্ট টাইপের কিন্তু আসছে। ওকে, তাই এই জায়গাগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন দুমহাল, এটা কিন্তু আগে তোমরা প্রিভিয়াস ইয়ারে খুব একটা দেখতে পাবে না, রিসেন্ট তোমাদের 21-এ যে এক্সামগুলো হচ্ছে সেখানে কিন্তু আসছে। তাই দুমহাল নৃত্য হচ্ছে তোমার জম্মু এবং কাশ্মীরের হচ্ছে একটা নৃত্যশৈলী। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। বোঝা গেল? তাই এখানে একটু ইনফরমেশান দেখে নাও। পাঞ্জাবের যে ফ্লক ডান্সগুলো আছে সেইগুলো একটু জেনে রাখবে। ভাংরা, দিগ্গা, ডাফ, ধামন, ভান্ডো, এগুলো হচ্ছে তোমার পাঞ্জাবের হচ্ছে ডান্স ফর্ম। ওকে, আর জম্মু কাশ্মীরের কী কী আছে দেখো, রাউফ, হিকাত, মানচাস, কুটডান্ডি নাচ, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরে। আর হরিয়ানার আছে ঝুমার, ফাগ, দাপ, ধামাল, লুট, গুগ্গা, খোর। আর ছত্তিশগড়ে আছে পান্তি, রাউত নাচা, পাণ্ডবনী, বেদামতি, কাপালিক, এগুলো হচ্ছে ছত্তিশগড়ে। তাই এই ফ্লক ডান্সগুলো জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে এক্সামে যে কোনো পরীক্ষার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু এই নৃত্যশৈলী বা ফ্লক ডান্স থেকে প্রশ্ন কিন্তু আসবেই। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 11 নম্বর, ভারতের বেতার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র কোথায় অবস্থিত? উদগমণ্ডলম। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। ওকে, এটা জেনে রাখবে নীলগিরি পাহাড়ের সুন্দর পরিবেশে একটা উদগমণ্ডলম, বা যেটাকে আমরা উটি বলে থাকি, এর কাছে কিন্তু অবস্থিত। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, ভালো প্রশ্ন কিন্তু এটা একটা। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, ভারতীয় সংবিধানের কবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সাধারণতন্ত্র শব্দগুলি যোগ করা হয়? বারবার তোমাদের আমি এই জিনিসটা পড়িয়েছি, বলো এটা রাইট আনসার কী হবে? ভারতীয় সংবিধানে কবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সাধারণতন্ত্র শব্দগুলি যোগ করা হয়েছিল? মানে কোন সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল? এটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। কোন অপশানে আছে? অপশান এ। এবার দেখে নাও যে 1976 সালটা দিয়ে রেখেছি, এটা কি না 1976 সালেই 42তম সংবিধান সংশোধনীটা হয়েছিল। এটা জেনে রাখতে হবে তোমাদের এই কারণে, তোমাদের এমনও অপশান আসতে দেখা গেছে যে 4টেই তোমাদের 42তম সংবিধান সংশোধনী দিয়েছে, শুধু সালগুলোকে চেঞ্জ করে দিয়েছে। তখন কিন্তু তোমরা আনসারগুলো করতে পারবে না, যেহেতু 2022-এ দাঁড়িয়ে তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এক্সামের একটু হার্ড হচ্ছে এক্সামের প্যাটার্নগুলো। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এই সালগুলো কিন্তু করতে হবে। ওকে, তাই এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বারবার ধরে আমি বলছি, এগুলো অবশ্যই তোমরা করে নিও। এবার দেখে নাও একটু ইনফরমেশান, এই 44তম সংবিধান সংশোধনীটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা অপশান বি এ ছিল। এই 44তম সংবিধান সংশোধনীটা হচ্ছে 1978 সালে হয়েছিল। মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল। ডাইরেক্ট এখান থেকে তোমাদের ডব্লিউবিতে দেবে প্রশ্ন আসে যে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে বোঝা গেল দুটো জিনিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 13 নম্বর, ভারতীয় সংবিধানের মোট সংশোধনীর সংখ্যা কত? মানে ভারতের যে সংবিধান সংশোধনীগুলো আমরা একটু আগেই পড়ছিলাম, তা সেরকম ভারতের সংবিধানে মোট কতগুলো সংবিধান সংশোধনী হয়েছে 2021 পর্যন্ত, আজও পর্যন্ত, সেটা জিজ্ঞাসা করেছে। 98টা, 104টা, 105টা নাকি 110টা? তাহলে কতবার হয়েছে সংশোধনী? 105। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। 105 বার হচ্ছে সংশোধনী হয়েছে এখনও পর্যন্ত 2021 অনুযায়ী। ওকে, লাস্ট ওটাই, সেটা কত না 105তম সংবিধান সংশোধনী। প্রথম হয়েছিল 1950 সালে, প্রথম সংবিধান সংশোধনী হওয়ার পর থেকে 2021 পর্যন্ত 105 বার সংবিধান সংশোধন করা হয়েছে, এটা ভালো করে মাথায় রাখবে। ওকে, এবার প্রশ্ন উঠে আসছে যে 105তম সংবিধান সংশোধনীতে কী বলা রয়েছে? এই সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে রাজ্যগুলি নিজেরাই নিজস্ব ওবিসি বা অন্যান্য যে অনগ্রসর শ্রেণীর যে তালিকা সেটা প্রস্তুত করতে পারবে। রাজ্য আগে ওবিসির তালিকা নিজস্বভাবে প্রকাশ করতে পারতো না, সেটা এবার করতে পারবে। ওকে, ওবিসির আন্ডারে কারা পড়বে সেটা রাজ্য সেটা ডিসাইড করতে পারবে। ওকে, এবং তার জন্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের অনুমতি লাগবে না। আগে যেটা অনুমতি নিয়ে করতে হতো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ডে, এখন আর এর কাছ থেকে রাজ্যকে পারমিশন নিতে হবে না। ওকে, তা সেটা ডাইরেক্ট হচ্ছে তোমার রাজ্য সেটা অনুমতি দিতে পারবে কে ওবিসির আন্ডারে যাবে। বোঝা গেল? এইটাই কিন্তু সংবিধান সংশোধনী হয়েছে 105তম সংবিধান সংশোধনী। আর এর জন্য ভারতীয় সংবিধানের দুটি ধারাকে সংশোধন করা হয়েছে, একটা হচ্ছে 342-এর এ, আর একটা হচ্ছে 342-এর A3। ওকে, এই দুটো সংবিধান সংশোধন কিন্তু করা হয়েছে এই অনুযায়ী 105তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে এখান থেকে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, এই 105তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন দুটি আর্টিকেলকে হচ্ছে তোমার চেঞ্জ করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। এই ইনফরমেশনটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আসন্ন এক্সামের জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 14 নম্বর, নিকোলো ডি কান্টি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন কোন রাজার আমলে? তাহলে নিকোলো ডি কান্টি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন প্রথম দেবরায়ের আমলে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে বিজয়নগর সাম্রাজ্যেরই অধিকারী হচ্ছে একজন প্রথম দেবরায়।
ওকে, বোঝা গেল। আমি তোমাদের আগেও বলেছি যে বিজয়নগর সাম্রাজ্য থেকে কিন্তু প্রশ্ন থাকে, সেটা যেরকমভাবেই থাকুক না কেন। তোমাদের আমি আগে কভারও করে দিয়েছি এই সুপার 30 ক্লাসের মধ্যে। আগে যারা ক্লাসগুলো করেছো জানো বিজয়নগর সাম্রাজ্য থেকে যে কটা প্রশ্ন আসার মতো আছে আমি টোটালটা কভার করেছি একটা জায়গায় ইনফরমেশন কালেক্ট করে। তোমরা আগের ক্লাসগুলো করো, সেখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নাও, আজকেও কিছু ইনফরমেশন দেবো। এই নিকোলো কান্টি ইটালিয়ান পরিব্রাজক একজন। আরেকটা জিনিস জেনে রাখবে, 1336 খ্রিস্টাব্দে প্রথম হরিহর এবং প্রথম যে বুক্কা, ওকে, এনারা দুজনে মিলে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে বারবার প্রশ্ন আসে, সালটা থেকেও আসে, আর কারা দুজন মিলে করেছিল এই দুটো থেকেও আসে। ওকে, যে কোনো এক্সামই কিন্তু আসে তাই। আর বর্তমানে কর্ণাটক রাজ্যের হাম্পিতে এই শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বর্তমানে এটা একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে হাম্পিটা। তাহলে এই হাম্পিতে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কিন্তু রয়েছে। এটা কিন্তু জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিকের মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর। মাদুরাই সুলতানি বংশের প্রতিষ্ঠাতাকে, এটা WBCS এর তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, পিলিতেও এসেছে, মেন্সেও এসেছে, দু জায়গাতেই প্রশ্নটা রিপিটেডলি দেখা গেছে, তাই জন্য এটা ইম্পর্টেন্ট। মাদুরাই সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন আহসান। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নাও, জালালউদ্দিন আহসান খান, যিনি জালাল আল-দিন আহসান শাহ নামে কিন্তু পরিচিত ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন মাদুরাই সুলতানের প্রথম সুলতান। তাহলে মাদুরাই সুলতানের প্রথম সুলতান কে ছিলেন? এই জালালউদ্দিন আহসান। এর পুরো নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং ভ্রমণকারী ইবন বতুতার শ্বশুর ছিলেন এই হচ্ছে জালালউদ্দিন আহসান। বোঝা যাচ্ছে? আর একটা জিনিস জেনে রাখবে, জালালউদ্দিন আহসান খান 1335 সালে মাদুরাইয়ের স্বাধীন সুলতান হিসাবে কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে চলে যাব 16 নম্বর। 2018 সালে আন্দামানের কোন দ্বীপটির নাম সুভাষচন্দ্র বোসের নামে রাখা হয়েছিল? এই টাইপের প্রশ্ন আমি আগেও একবার করিয়েছিলাম, তাই এইরকম টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। এটা বলো রাইট অ্যান্সার কী হবে। 2018 সালে আন্দামানের কোন দ্বীপটির নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে? রাইট অ্যান্সার হবে রস আইল্যান্ড। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখে নাও ইনফরমেশান, সুভাষচন্দ্র বোসের যে 75তম জন্মবর্ষপূর্তি যেটা ছিল 2018 সালে, সেই উপলক্ষে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 3টি প্রধান দ্বীপের হচ্ছে তোমার নতুন নামকরণ করেছিল, একটা না, ওকে, 3টে দ্বীপের নাম চেঞ্জ করেছিল। সেই 3টে দ্বীপের নামই জেনে রাখবে। রস দ্বীপের নাম তো নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ তো রেখেছে, এটা তোমরা জানলে, প্রশ্নতেই ছিল। এবার দেখো নীল দ্বীপের নাম পরিবর্তন করে কি রেখেছে? শহীদ দ্বীপ রাখা হয়েছে, নীল দ্বীপের নাম পরিবর্তন করে। আর হচ্ছে হ্যাভলক দ্বীপের নাম হচ্ছে কি করা হয়েছে? স্বরাজ দ্বীপ করা হয়েছে। তাহলে এই 3টে নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে, রসদ্বীপ, নীলদ্বীপ আর হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করেছে। তাই এই 3টে নাম কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিকের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর। এটা একটা বুক রিলেটেড প্রশ্ন। নো নেশন ফর ওম্যান, এটা লিখেছেন কে? নো নেশন ফর ওম্যান লিখেছেন, রাইট অ্যান্সার হবে প্রিয়াঙ্কা দুবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখো, সোমপুরি অদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতাকে? সোমপুরি, অদন্তপুরী নামগুলো শুনেছ, এই যে মহাবিহারগুলো আছে এগুলো কে নির্মাণ করেছেন? ধর্মপাল, দেবপাল, মহিপাল নাকি সমুদ্রগুপ্ত? রাইট অ্যান্সার হবে ধর্মপাল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 19 নম্বর প্রশ্ন দেখো, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত বলো? এটা হচ্ছে রাজস্থানের আবু পাহাড়ে অবস্থান করছে দিলওয়ারা মন্দির। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশানটা ভালো করে কিন্তু মনে রাখবে, রাজস্থানের আবু পাহাড়। ওকে, দিলওয়ারা মন্দির একটা জৈন শ্বেতাম্বরদের মন্দির, আর এইগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আবার দিয়ে থাকে। এই মন্দিরগুলি হচ্ছে বিমল শাহ হচ্ছে নির্মাণ করেছিলেন, মানে দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেছিলেন? বিমল শাহ। আর সব মিলিয়ে 5টি মন্দির রয়েছে দিলওয়ারাতে, প্রত্যেকটির নিজস্ব আলাদা আলাদা কিন্তু পরিচয়ও রয়েছে, এটা কিন্তু জেনে রাখবে। সেই 5টা হচ্ছে যে আলাদা পরিচয় রয়েছে, সেটা তোমাদের একটু জেনে রাখতে হবে অ্যাডভান্স নলেজ হিসাবে, যারা একটু অ্যাডভান্স এক্সামগুলো দিচ্ছ গ্র্যাজুয়েটের লেভেলে। দেখে নাও, বিমল হচ্ছে ভাসাই, প্রথম জৈন তীর্থঙ্কর যিনি ছিলেন, শ্রী আদিনাথকে উৎসর্গীকৃত করে এটা বানিয়েছিল বিমল ভাসাই। নেক্সট হচ্ছে লুনা ভাসাই, যেটা 22তম জৈন তীর্থঙ্কর শ্রী নেমিনাথকে উৎসর্গীকৃত করে এটা বানানো হয়েছিল। আর হচ্ছে নেক্সট হচ্ছে পিত্তালহর, যেটা প্রথম জৈন তীর্থঙ্কর শ্রী আদিনাথকে উৎসর্গীকৃত করে বানানো হয়েছিল। আর পার্শ্বনাথ 23তম জৈন তীর্থঙ্কর শ্রী পার্শ্বনাথকে উৎসর্গীকৃত করে বানানো হয়েছিল। আর মহাবীর স্বামী সর্বশেষ জৈন তীর্থঙ্কর, তিনি হচ্ছে শ্রী মহাবীর স্বামীকে উৎসর্গীকৃত করে বানানো হয়েছিল। তাই এই যে 5টা মন্দিরের যে দিলওয়ারাতে রয়েছে, 5টি নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কাকে উৎসর্গ করে বানানো হয়েছে সেটা কিন্তু জেনে রাখবে, কারণ এই রিলেটেড প্রশ্ন এখানে দিয়ে থাকে এক্সামে, তাই এটা অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 20 নম্বর। 2012 সালে ITI কানপুরে তাপমাত্রা নিয়ন্ত্রণ গ্রিন হোম নির্মাণের প্রেরণা এসেছিল পাথরের তাপীয় ভর থেকে, গুটি পোকার গুটির গঠন থেকে, তাপরোধী ব্যবস্থার ব্যবহার থেকে, হাইড্রোনিক ব্যবস্থা থেকে। তাহলে 2012 সালে যে ITI যে কানপুরটা আছে, সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণিত যে গ্রিন হোম নির্মাণে প্রেরণা এসেছিল গুটি পোকার গুটির গঠন থেকে।
অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বিজাপুরের গোল গম্বুজ কে নির্মাণ করেন? এটা সকলেই তো আনসার দিতে পারবে। বিজাপুরের গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ শুরু হয় কত সালে? এটা তো সকলের আনসার করা উচিত, অনেকবার করিয়েছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এক্সামে আসে। ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয় 1959 সালে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পঞ্চায়েতি রাজ হলো একটি ত্রিস্তরীয় ব্যবস্থা। এখান থেকেও দেখবে প্রশ্ন দেয়, পঞ্চায়েতি ব্যবস্থা কস্তরীয় ব্যবস্থা? এটা হচ্ছে ত্রিস্তরীয়, 3টে স্তর রয়েছে। 3টে স্তর কী কী? প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পরপর মনে রাখতে হবে কিন্তু, এইখান থেকে নাহলে কনফিউজ হয়ে ভুল উত্তর করে ফেলবে। প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর লাস্ট হচ্ছে তোমার সর্বোপরে আছে জেলা পরিষদ। বোঝা গেল? এবার দেখো নেক্সট আর একটা ইনফরমেশান, 1993 সালে সংবিধানের 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সেটা কত সালে হয়েছিল? 1993 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। এবার দেখে নাও আর একটা জিনিস, যেখান থেকে বারবার প্রশ্ন আসে, গ্র্যাজুয়েটের লেভেলের প্রশ্নগুলোতে বেশিরভাগ এসে থাকে। বলবন্ত রায় মেহতা কমিটির প্রতিবেদনে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পরামর্শ কিন্তু দিয়েছিলেন। তাহলে কোন কমিটির মাধ্যমে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটির মাধ্যমে। তোমাদের আমি আগের দিন বলছিলাম না, কমিটিগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন কমিটি বিভিন্ন ইম্পর্টেন্সের জন্য কিন্তু গঠন করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই সেই কিছু কিছু কমিটি আছে যেগুলো থেকে বারবার এক্সামে প্রশ্ন কিন্তু আসতেই থাকে। তার মধ্যে একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বোঝা গেল? তা চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 23 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈবিক অনুঘটক? তাহলে এই 4টে অপশান আছে, হরমোন, উৎসেচক, বিকিরণ নাকি খনিজ পদার্থ। রাইট আনসার হবে উৎসেচক, একটা হচ্ছে জৈবিক অনুঘটক। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতিকে? তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, এই ওম্যান রিলেটেড প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাই প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার? বলো। এটা রাইট আনসার হবে অপশান সি, ডক্টর জি.সি. অনুপমা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 25 নম্বর, নগরহল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো তোমাদের ন্যাশনাল পার্কগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমাদের প্রশ্ন করা হয়েছে নগরহল জাতীয় উদ্যান কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, কেরালা নাকি উড়িষ্যা? কী হবে রাইট আনসার বলো? এটা রাইট আনসার হবে অপশান বি, কর্ণাটকে অবস্থান করছে এই নাগরহোল ন্যাশনাল পার্ক। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নাও গুজরাটে কী কী রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু আছে অনেকগুলো করে, কিন্তু যেগুলো এক্সামে আসে। গুজরাটে হচ্ছে তোমার গির অরণ্য, নামটা শুনেছো, সিংহ পাওয়া যায় গির অরণ্যে সব থেকে বেশি, এখান থেকেও প্রশ্ন দেয়। আর কর্ণাটকে কোনগুলো ইম্পর্টেন্ট? বন্দিপুর জাতীয় উদ্যান, নাগরহোল জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, এগুলো কর্ণাটকে অবস্থান করছে। আর উড়িষ্যায় আছে ভিতরকণিকা জাতীয় উদ্যান, সিমলিপাল জাতীয় উদ্যান, এগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই তোমরা কিন্তু জানবে, যত রিভাইজ করবে তোমরা তত কিন্তু এগুলো মনে থাকবে। নেক্সট দেখো প্রশ্ন 26 নম্বর, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? কুন্নুর, কর্ণাট, পাণ্ডু নাকি অঙ্করপাট? এটা বলো রাইট আনসার কী হবে? রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অনেকবার করিয়েছি, এটা রাইট আনসার হবে কান্নুরে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তোমাদের অপশান থেকে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কান্নুর তো পড়িনি, পড়েছিলাম তো হচ্ছে এটা কেরালা। ওকে, তাই জন্য তোমাদেরকে আমি বলি বারবার ধরে ডিটেলসটা পড়ে রাখবে, তোমাদের যেটা এক্সট্রা ইনফরমেশান। রাজরাজেশ্বর মন্দির ভারতের কেরালার কান্নুর জেলার তালিপারাম্বাতে অবস্থিত একটা শিব মন্দির। তাহলে ডিটেলসটা না জানলে কিন্তু প্রশ্নের আনসার করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এখন হচ্ছে জিকে জিএসে, বোঝা যাচ্ছে? তাই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের যেগুলো দিচ্ছি, তোমাদের মনে হতে পারে যেগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি ইম্পর্টেন্ট বলেই তোমাদের দিচ্ছি, এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি এগুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 27 নম্বর, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 4টে অপশান আছে, রাইট আনসার কী হবে বলো? এটা সকলেই আনসার দিতে পারবে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্তুরাম পাণ্ডুরঙ্গ। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখে নাও, সাধারণ মানুষকে একেশ্বরবাদে বিশ্বাসী করানোর জন্যই কিন্তু 1867 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন হচ্ছে মহারাষ্ট্রে গিয়েছিলেন। তখন কিন্তু দাদোবা পাণ্ডুরঙ্গ এবং তার ভাই আত্তুরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কিন্তু স্থাপিত করেন। তাহলে কত সালে করেন, কার সহায়তা নিয়ে করেছিলেন এবং কিসের জন্য করেছিলেন, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর আরেকটা জিনিস জানবে, মহাদেব গোবিন্দ রানারে এর সঙ্গে যুক্ত হলে এটি জনপ্রিয় হয়ে ওঠে এই প্রার্থনা সমাজটা। তাহলে মহাদেব গোবিন্দ রানারও কিন্তু এর সাথে পরবর্তীতে যুক্ত হয়েছিল প্রার্থনা সমাজের সাথে। বোঝা যাচ্ছে? তাহলে ডিটেলস ইনফরমেশনটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই হেল্প করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর, অজন্তা, ইলোরা এই যে গুহাগুলো আছে এটা কোন যুগে তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট, অজন্তা ইলোরার গুহাগুলো হচ্ছে গুপ্ত যুগে শুরু হয়েছিল। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। এখানে দেখে নাও একটা ইনফরমেশান, অজন্তা ও ইলোরার গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। অনেকে শুধু পড়ে নেবে যে মহারাষ্ট্রে অবস্থিত, অপশানে আছে এক্সামে দিতে যে দেখবে ঔরঙ্গাবাদ, তখন আর করতে পারবে না।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থান করছে এই অজন্তা ইলোরা গুহা, এগুলো জেনে রাখবে। এইগুলো তো বেসিক ইনফরমেশান, এইগুলো তোমাদের জানতেই হবে। এগুলো স্ট্যাটিকের মধ্যে এতবার রিপিট হয়েছে প্রিভিয়াস ইয়ারে, যেগুলো বলার মতো না। ওকে, তাই এইগুলো তোমাদের জেনেই রাখতে হবে। অজন্তার 30টি গুহা রয়েছে। কটা গুহা রয়েছে? 30টি গুহা রয়েছে। প্রত্যেকটিতে কিন্তু বুদ্ধের জীবনকে উৎসর্গীকৃত। এখানে তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি কিন্তু বুদ্ধের জীবনকে কিন্তু উৎসর্গীকৃত করে বানানো হয়েছে অজন্তার 30টি গুহায়। অজন্তার যে আর ইলোরার যে গুহাগুলো আছে সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, সেটা কত সালে? সেখান থেকে প্রশ্ন দেয়। 1983 সালে করা হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট প্রশ্নে চলে যাব 29 নম্বর। জৈন সন্ন্যাসীদের মঠকে কি বলা হয়? শ্বেতাম্বর, অপরিগ্রহ, তীর্থ নাকি বসতি? তাহলে জৈন সন্ন্যাসীদের মঠকে বলা হয় বসতি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী 30 নম্বর প্রশ্ন দেখো, গন্ডাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন কে? এটা হিস্ট্রি থেকে প্রশ্ন। কী হবে বলো? প্রথম কৃষ্ণ মহিপাল, রাজেন্দ্র চোল নাকি কীর্তিবর্মন? তাহলে গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন রাজেন্দ্র চোল। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি, মানে রাজা ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ কে? রাজেন্দ্র চোল। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন, মানে প্রথম রাজা কে ছিলেন? সেটা হবে কারিকল। এখান থেকে তোমরা দেখবে বিসিএস এর ভালো প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে থাকে, এটা কিন্তু জানবে। আর চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়লাল চোল। আর তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু এই রাজরাজ চোল। এখান থেকে দেখবে বারবার প্রশ্ন কিন্তু দেয়, এই তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন। আর দক্ষিণ ভারতের চোল রাজবংশ নৌশক্তির জন্য কিন্তু বিখ্যাত ছিল। এই লাইনটা মনে রাখবে, প্রশ্ন দেয় লাইন তুলে সেম, যে দক্ষিণ ভারতের কোন রাজবংশ নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? ওকে, সেখানে হচ্ছে চোল রাজবংশ। আর একটা জানবে, চোল শাসকদের মধ্যে রাজেন্দ্র চোল যিনি ছিলেন, ইনি হচ্ছে বঙ্গোপসাগরকে চোল হ্রদে কিন্তু রূপান্তর করেছিলেন। এটাও জেনে রাখবে। তোমাদের যেগুলো এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই এক্সাম রিলেটেড, এগুলো অবশ্যই অ্যাভয়েড করবে না, এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করবে। বোঝা গেল? আজকে সেটে তোমাদের এই 30টা প্রশ্ন ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। লুসিয়েন্টে তোমাদের ডেসক্রিপটিভ অনুযায়ী আমি তোমাদের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসগুলো তোমরা করে নিও। ওখানে অবজেক্টিভ প্রশ্ন এবং ডেসক্রিপটিভ সমস্তটাই কভার করানো হচ্ছে, ওখানগুলো অবশ্যই তোমরা করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।